আগামীকাল সব পথ মিলবে রাজধানীর ৩০০ ফিটে। তারেক রহমানকে সংবর্ধনা জানাতে প্রস্তুত মঞ্চ। তাকে অভ্যর্থনার দায়িত্বে থাকা বিএনপি নেতারা বলছেন, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি পছন্দ নয় তারেক রহমানের। তাই পূর্বাচলের কাঞ্চন সেতু হয়ে নেতাকর্মীদের সংবর্ধনা স্থলে আসার অনুরোধ করা হয়েছে। আর সংবর্ধনা মঞ্চে বক্তৃতা করবেন তারেক রহমান একা। এখন টক অফ দ্য কান্ট্রি তারেক রহমানের দেশে ফেরা। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির নেতারা তাদের কান্ডারিকে পাশে পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন আর মাত্র কয়েক ঘন্টা। রাজধানীর ৩০০ ফিটে প্রস্তুত সংবর্ধনা মঞ্চ। সম্মুখ থেকে নির্দেশনার অপেক্ষায় নেতাকর্মীরা। তাই তার এই দেশে ফেরাকে ঐতিহাসিক প্রত্যাবর্তন বলছেন তারা। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের দীর্ঘ 17 বছর পরে উনি আমাদের মাঝে আসতেছেন, এটা আমাদের অত্যন্ত সুখের বিষয়, আনন্দের দিন। তাকে একটিবার চোখে দেখার জন্য, তাকে একটিবার সামনে থেকে দেখার জন্য আমি বগুড়া থেকে এসেছি 2 দিন আগে। বিশ্বের সর্ববৃহৎ একটা গণজামায়াত হবে এখানে, ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য আমরা আসছি। অভ্যর্থনা স্থল ঘিরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, শুধু নেতাকর্মী নয়, সারা বাংলাদেশই তারেক রহমানকে বরণ করার অপেক্ষায়। 5 তারিখ অগাস্টের আপরাইজিং এর পরে এখন দেশকে এগিয়ে নেওয়ার জন্য উনি সেটি মানুষ মনে করে সঠিক নেতৃত্ব, এবং উনার আশা উপলক্ষে লাখ লাখ মানুষ তো অবশ্যই সমাগম কালকে ঘটাবে। সার্বিক আয়োজন নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফ করেন সালাউদ্দিন আহমেদ। প্রথম দিনের অনুষ্ঠান বিমানবন্দর থেকে ৩০০ ফিট রাস্তার অভ্যর্থনা স্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবারকেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দলের নেতাদের শৃঙ্খল থাকতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা জানান রুহুল কবির রিজভী। আমরা আশা করছি আগামীকালকের যে প্রত্যাবর্তন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যাশিত, এবং সারা দেশের নেতাকর্মীরা আজকে উচ্ছ্বসিত 17 বছর পর তার এই প্রত্যাবর্তন। প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং তার বক্তব্য শুনতে ঢাকামুখী হচ্ছেন নেতাকর্মীরা। আর তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে মঞ্চের অদূরে উপস্থিত রয়েছে র্যাব, পুলিশ ও সেনা সদস্যরা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। আগামীকাল সব পথ মিলবে রাজধানীর ৩০০ ফিটে। তারেক রহমানকে সংবর্ধনা জানাতে প্রস্তুত মঞ্চ। তাকে অভ্যর্থনার দায়িত্বে থাকা বিএনপি নেতারা বলছেন, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি পছন্দ নয় তারেক রহমানের। তাই পূর্বাচলের কাঞ্চন সেতু হয়ে নেতাকর্মীদের সংবর্ধনা স্থলে আসার অনুরোধ করা হয়েছে। আর সংবর্ধনা মঞ্চে বক্তৃতা করবেন তারেক রহমান একা। রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট সড়কে প্রস্তুত তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ। সেখানে রয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম, যুক্ত হব তার সাথে। আরিফ, তারেক রহমানকে বরণে বিএনপির প্রস্তুতির সবশেষ অবস্থা জানাবেন। 40 বাই 36 ফিটের যে মঞ্চ, সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে কাজ শেষ পর্যায়ে। আমি একটু যদি বলতে চাই যে আমরা সকাল থেকে দেখছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এই ৩০০ ফিটে প্রবেশ করছেন তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা। বিভিন্ন জায়গা থেকে তারা 2 দিন আগেও এসেছেন, এবং কি নেতাকর্মীদের কাছে জিজ্ঞেস করা হলো যে আসলে কেন 2 দিন আগে এসেছেন তারা। তাদের মুখে একটি কথা, 17 বছরের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে আজকে। কারণ 17 বছর আগে সেই তারেক রহমানকে দেখা, এবং কি প্রিয় নেতা কালকে আসছেন তাকে সশরীরে দেখা, সেটা আসলে ভাগ্যবান বলে মনে করছেন যারা এখানে আসছেন, এবং কি প্রথম সারিতে তারা দাঁড়িয়ে থাকবেন যাতে করে একদম কাছাকাছি জায়গা থেকে প্রিয় নেতাকে দেখতে পান। সে কারণে কিন্তু আগেভাগে এখানে জড়ো হচ্ছেন। শুধুমাত্র যে আশেপাশে তা থেকে না, আমরা দেখেছি যে বিভিন্ন ট্রাকে করে মিছিলে কিন্তু এইখানে নেতাকর্মীদের ঢল নামতে শুরু করেছে। এমনকি এখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা তারাও কিন্তু এসেছেন। বিশেষ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসেছিলেন। তিনি বলেছেন নিরাপত্তার যে বিষয়, সেই বিষয় কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। এক্ষেত্রে বলেছেন তিনি যেটা তারেক রহমানের মতো জনপ্রিয় নেতার নিরাপত্তার দায়িত্ব সরকারের সর্বকালের স্মরণীয় হয়ে থাকবে এই স্বদেশ প্রত্যাবর্তন। এবং কি এবারের আয়োজনটা ভিন্ন মানুষের মাঝে ঈদ আমেজ তৈরি করেছে। এই আয়োজনটা বিশেষ করে আগামীকালকের যে আয়োজনটা থাকছে, এবং কি এখনো যাতে এবং ঐতিহাসিক একটি মুহূর্তে তৈরি হবে কালকের দিনটা। এছাড়াও তিনি বলেছেন জনপ্রিয় নেতা তারেক রহমান তিনি রাষ্ট্র থেকে কিছু আইনি প্রতিষ্ঠান বিএনপিকে সহায়তা দেবে বলেও কিন্তু বলছেন রাষ্ট্র থেকে, যেটা হচ্ছে নিরাপত্তার যে বিষয়টা সবসময় বলে আসছেন তারা। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে
এখানে নেতাকর্মীরা তারা কিন্তু আরো কিছু বিষয় বলছেন যে তাই কিন্তু নয়, শুধু বিএনপির নেতা তিনি নন, তিনি সমগ্র বাংলাদেশের এখন নেতা পরিণত হয়েছেন। এমনকি যে এই মঞ্চটা এখন লাল কার্পেট বসানো যে কাজ সেটা সম্পূর্ণ যে এলইডি স্ক্রিন রয়েছে সেই এলইডি স্ক্রিনগুলো কিন্তু সচল রাখার চেষ্টা করা হচ্ছে, এমনকি মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যাতে করে এই মঞ্চের আশেপাশ থেকে নেতাকর্মীরা সরে দাঁড়ান, এমনকি নিরাপত্তার সাথে তাদেরকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন নেতাকর্মীরা। তো সবকিছু মিলে বলা যায় যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপচে পড়ার ঢল নামতে শুরু করেছে। দেখা কত লাখ মানুষ এখানে জমায়েত হবেন। তো এই ছিল কৌরি, এখান থেকে সব শেষ করি। আরিফ, ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 214 ফরিদপুর 4-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে রয়েছে সংসদীয় আসন 214 ফরিদপুর 2, আমার সাথে ফরিদপুর 4, দুঃখিত ফরিদপুর 4। আমার সাথে যিনি যুক্ত রয়েছেন ভাঙ্গা উপজেলার বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। কেমন চলছে তার এলাকার প্রচারণা, কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ ভোটারকে, এ বিষয় নিয়ে কথা হবে তার সাথে। আপনাকে ডিবিসি নিউজের পক্ষ থেকে স্বাগতম। আপনাকেও স্বাগতম। সর্বপ্রথমে আজকের এই বিজয়ের মাসে সবাইকে, সারা দেশের মানুষ এবং ভাঙ্গা সদরপুর চরভদ্রসন মানুষ, আমাদের নেতা জনাব শহীদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে সবাইকে জানাই বিজয়ের শুভেচ্ছা। আমরা এই নির্বাচনটা দীর্ঘ সময় যাবৎ, আমাদের যখন 19শে ফেব্রুয়ারি 2025 সালে যখন আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব আমাদেরকে মনোনীত করে দেন শহীদুল ইসলাম বাবুল, তখন থেকে আমরা নির্বাচনী প্রচারণার মাঠে নেমেছি। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ইউনিয়ন এবং প্রত্যেকটা গ্রাম এবং প্রত্যেকটা বাড়িতে পর্যন্ত আমাদের নেতাকর্মী রয়েছে এবং আমরা সকলকে ঐক্যবদ্ধ করতে পেরেছি শহীদুল ইসলাম বাবুল আসার কারণে। আমাদের ভিতরে যদিও কোনো দ্বিধাবোধ ছিল, সেটাও আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের নেতাকর্মীরা কাজ করছে। ভাঙ্গা, সদরপুর, চরভদ্রসন এই 3 আসনে। কি প্রত্যাশা দিচ্ছেন ভোটারদের? ভোটারদের আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে আমাদের 8টি দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড থেকে শুরু করে স্বাস্থ্য খাত, ক্রিয়া খাত এবং শিক্ষা, এইরকম যে জিনিসগুলো দিচ্ছে, এই কাজগুলোই আমরা বিভিন্নভাবে সারা দেশে 3টি উপজেলায় আমরা প্রত্যেকটা গ্রামে গঞ্জে মানুষের কাছে বোঝাতে সক্ষম হচ্ছি। আমাদের দল যদি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ আমরা এই কাজগুলো করব এবং এই যে কাজগুলো করব এগুলো মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছেন এবং তাদের এই যে মানুষের, সাধারণ মানুষ 17টি বছর ঠিকমতো ভোট দিতে পারেনি, তাদের ভোট প্রত্যাশা মতো কোনো কাজ করতে পারেনি। এখন তারা আমাদের যে প্রত্যাশা, আমাদের যে আমরা যা করতে পারবো আগামী নির্বাচনে আমরা জয়ী হইলে, আমাদের নেতা দেশ নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সেই দিক নির্দেশনা নিয়ে প্রচারণা নিয়েই আমরা মাঠে আছি এবং আমাদের 3 থানায় আমরা প্রচণ্ডভাবে দেখতে পাই সারা উপজেলায় প্রত্যেকটা জায়গায় আমাদের বিএনপি নেতাকর্মীর সাথে একাত্মতা প্রকাশ করে সকলেই কাজ করে যাচ্ছে। জি, আপনাকে যদি আমি একটু বলি যে আপনার এই এলাকাতে শিক্ষার মান কেমন, স্বাস্থ্যের মান কেমন, একটু সংক্ষেপে বলবেন। আসলে শিক্ষার মান, স্বাস্থ্যের মান যদি বলতে হয় তাহলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান সাহেব, যদি আমি স্বাস্থ্য খাত বলি, সেই স্বাস্থ্য খাত 80 সালে যখন জিয়াউর রহমান 30 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল করেছিলেন, এটা আবার 2002 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 50 শয্যা বিশিষ্ট করেছিলেন। এরপরে আর কোনো ডেভেলপ হয়নি। তেমনিভাবে শিক্ষা খাতেও আমাদের এখানে একটি ইউনিভার্সিটি নাই, আমাদের এখানে সরকারি, যদিও কিছুদিন আগে একটি সরকারি কলেজ হয়েছে, একটি স্কুল হয়েছে, কিন্তু আমাদের এখানে যে পপুলেশন, তাতে আমাদের অনেক এখানে একটা ইউনিভার্সিটি হওয়া দরকার, একটা কৃষি বিশ্ববিদ্যালয় হওয়া দরকার, কর্মসংস্থার জন্য একটা ইপিজেড হওয়া দরকার। আমরা আশা করি আমরা এই কাজগুলো করতে পারবো। একটা ট্রমা সেন্টার হওয়া দরকার। এগুলো আমরা এবং আমাদের নেতা জনাব শহীদুল ইসলাম বাবুল সাহেব আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের নেতাকর্মীদের মাধ্যমে আমরা আগামী
সরকার যদি গঠন করতে পারি তাহলে আমরা এটা 5 বছরে পরিপূর্ণ করতে পারবো, এটা আমরা আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমরা উপস্থিত ছিলাম সংসদীয় আসন 214 ফরিদপুর 4। পরবর্তী আয়োজন দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন, ডিবিসির সঙ্গেই থাকুন। এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। কুমিল্লার 7 আসন ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন তিনি। এছাড়া এনপিপির ফরিদুজ্জামান ফরহাদও বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেয়েছেন নড়াইল 2 আসনে। এছাড়া শরিকদের আরও 8টি আসন বণ্টন করেছে বিএনপি। বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাইফুল হক ঢাকা 12, এনডিএম এর ববি হাজ্জাজ ঢাকা 13, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া 6, গণ অধিকার পরিষদের নুরুল হক পটুয়াখালী 3 ও রাশেদ খান ঝিনাইদহ 4, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বগুড়া 2, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার পিরোজপুর 1 এবং ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে যশোর 5 আসনে আসন বণ্টন করা হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর রিদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন। তার জন্য আমরা কুমিল্লা 7, পিরোজপুর 1-এ মোস্তফা জামাল হায়দার চেয়ারম্যান জাতীয় পার্টি, মাহমুদুর রহমান মান্না বগুড়া 2, নাগরিক ঐক্য, নুরুল হক নূর গণ অধিকার পটুয়াখালী 3, ব্রাহ্মণবাড়িয়া 6, মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন। আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এ সময়ে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের মধ্যে ঐকমত্য তৈরি না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। সকালে রাজধানীর সিরডাব মিলনায়তনে নির্বাচন ব্যবস্থার সংস্কার অগ্রগতি নিয়ে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত গোল টেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশের আগামী কয় মাস বা কয় সপ্তাহ আর এটা একটা গুরুত্বপূর্ণ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এটি দেখেছি যেই পরিমাণ অস্ত্র লুট হয়ে গিয়েছিল 5ই অগস্টের পরে, তার বহু অংশ এখনো বাইরে রয়ে গেছে। এছাড়া আপনার সীমান্তের ওপার থেকে অস্ত্র আসছে, এটাও আমরা শুনছি। সেহেতু এইরকম ক্ষেত্রে অস্ত্র উদ্ধার যদি কার্যকরভাবে না হয়, তাহলে যেই নিরাপত্তার কথাটা আমরা বলছি সেটা হবে না। জুলাই আন্দোলনে রাজধানীর চাংখারপুলে আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার শেষ। রায় ঘোষণা 20 জানুয়ারি। আর রাজধানীর রামপুরায় 28 ছাত্র জনতাকে হত্যায় সাবেক বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 20 জানুয়ারি শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এর মধ্য দিয়ে আসামিদের অভিযোগ প্রমাণিত হবে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। দায় সম্পূর্ণ ব্যক্তির, বাহিনী নয় বলেও মন্তব্য করেন তিনি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ অভিযোগ গঠনের এই আদেশ দেয়। এর আগে পলাতক 2 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেয় আদালত। সকালে বিশেষ প্রিজন ভ্যানে 2 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের 26তম প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। শপথের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95 অনুচ্ছেদের 1 দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রি নেন। 1985 সালে তিনি জেলা আদালতে এবং 1987 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। 2003 সালের 27 আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং 2 বছর পর স্থায়ী বিচারপতি নিয়োগ পান। 2024 সালের 13 আগস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।